নমস্কার, হরর স্টোরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প টেলিফোনে। আজকের গল্প পাঠে আমি অপূর্ব। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন যে কেমন লেগেছে। এছাড়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন গল্পের আপডেট সাথে সাথেই পেয়ে যান। তো বেশি কথা না বাড়িয়ে শুরু হচ্ছে আজকের গল্প টেলিফোনে। টেলিফোন তুলতেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে। 6491 6491 6491 6491 6491 6491। সকাল থেকে ডায়াল টোন নেই। টেলিফোনে হরেক রকম গন্ডগোল থাকে বটে, কিন্তু এই অভিজ্ঞতাটা নতুন। গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর, সেই সাথে উদাসীন। প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার ছিল, কিন্তু করতে পারল না। এবার কথা হচ্ছে, একটা অদ্ভুত কণ্ঠস্বর কেন বারবার 4টে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে। কি কারণ? ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায়, কিন্তু এটা তো তা নয়। সেটা তো মিনিটে মিনিটে পরিবর্তন হয়, কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না। অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল। তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় অফিসার। বহু বছর দিল্লিতে ছিল, সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে। কোম্পানি তাকে বাড়ি, গাড়ি, টেলিফোন সমস্ত কিছু দিয়েছে। তার আগে এই পদে যে লোক কাজ করতেন তিনি একজন দক্ষিণ ভারতীয় লোক। তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুল গাছ চাষ করছেন। খুবই দক্ষ এবং অভিজ্ঞ মানুষ ছিলেন। রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাকে ছাড়তে চাইছিল না, বরং আরো বড় পোস্ট দিয়ে তাকে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। দুপুরে লাঞ্চের আগে সে একটা পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নম্বরে বোতামটা টিপতেই আচমকা সেই উদাসীন, গম্ভীর এবং যান্ত্রিক কণ্ঠস্বরটা আবার শুনতে পেল। 6491 6491 6491 6491 6491 6491। প্রদীপ খুবই অবাক হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বাকি নম্বরটা ডায়াল করল এবং ওপাশ থেকে আরেকজন ফোনও ধরল। নিজের প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটা নামিয়ে রাখল এবং সেই ফোনের দিকেই তাকিয়ে রইল। এই ফোনেও সেই একই কণ্ঠস্বর। কি যে হচ্ছে তার সঙ্গে, এটা সে বুঝতে পারছে না। কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন বলতে কেউ নেই। তার মা, বাবা, বোন, ভাই সবাই দিল্লিতে থাকে। সে বিয়ে করেনি, একা থাকে। একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায়, আর ঘরদোর সাফ করা, বাসন মাজা, কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়ে আছে। তারা কেউই বাড়িতে থাকে না। আলিপুরের নির্জন অভিজাত পাড়ার 3 তলার মস্ত বড় ফ্ল্যাটে
প্রদীপ সম্পূর্ণ একা থাকে। তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বরটা ডায়াল করলো। এবং শুনতে পেল ওপাশ থেকে রিং হচ্ছে। মাত্র 3 বার রিং বাজতেই কে যেন একটা ফোন তুলল, কিন্তু কথা বলল না। প্রদীপ বলল, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর ফোনটা কেউ আস্তে আস্তে নামিয়ে রাখল। এই দুপুরবেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এলো। কি যে হচ্ছে তার সঙ্গে কিছুই বুঝতে পারছে না। আর যদি রং নাম্বারই হয়ে থাকে তাহলে ওপাশ থেকে কেউ না কেউ তো সাড়া দেবে। বিকেলে একটা পার্টি ছিল। ফ্ল্যাটে ফিরতে তার একটু রাত হয়ে গেল। আর ফেরার সময় মাথায় সেই দুশ্চিন্তাটা আবার দেখা দিল। সে অলৌকিকে বিশ্বাসী নয়, কিন্তু এখানে কোনো রকম ব্যাখ্যাই তো সে পাচ্ছে না। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ঝমঝম করছিল। তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার সমস্ত ভয়টা কেটে গেল। তবে ফোনটার ধারে কাছে আর সে গেল না। তখন গভীর রাত্রি। প্রদীপের ঘুম ভাঙল ঠিক রাত্রি 2টো নাগাদ। হলঘরে ফোনটা বাজছে। ঘুম ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে উঠল। দিল্লিতে তার মা বাবার শরীর খারাপ হলো না তো? ফোন ধরতেই সে শিউরে উঠল। সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলাটা আবারও বলছে, 6491 6491 6491 6491 6491 6491। এরপর ফোনটা সে রেখে দিল। বাকিটা রাত প্রদীপের আর ঘুম হলো না। বিছানার এপাশ ওপাশ করতেই থাকলো। কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত। তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠল। প্রদীপ যখন কাঁপা কাঁপা বুক নিয়ে ফোনটা ধরল, তখন একটা অমায়িক কণ্ঠস্বর বলল, স্যার, আপনি টেলিফোন খারাপ হয়েছে বলে কমপ্লেন করেছিলেন কাল, কিন্তু আমরা টেলিফোন চেক করে দেখেছি, লাইনে তো কোনো গন্ডগোল নেই, লাইন তো ঠিকই আছে। কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি। হয়তো ক্রস কানেকশন হয়ে গেছিল। আসলে আমাদের যন্ত্রপাতি না খুব পুরনো, তাই মাঝে মাঝে ওরকম একটু হয়। আপনি ডায়াল করে দেখুন, এখন লাইন ঠিক আছে। বাস্তবে কি লোকটা কানেকশন কেটে দেওয়ার পরই ডায়াল টোন চলে এলো এবং অফিস নম্বরে ডায়াল করতেই নাম্বারও পেয়ে গেল প্রদীপ। ফোন স্বাভাবিক হলো বটে, কিন্তু প্রদীপের মাথা থেকে 6491 এটা গেল না। কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নম্বরটা মনে পড়তে লাগলো তার। একাধবার প্যাডে নাম্বারটা লিখেও ফেলল। বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির ওপর টাইপ করার তারিখটা দেখা গেল এবং দেখে সে একটু সংকুচিত হলো। লেখা আছে 2491, অর্থাৎ 91 সালের 2রা এপ্রিল। 6491 মানে কি এপ্রিল মাসের 6 তারিখ? এই কথাটা টিকটিক করে মাথার মধ্যে বাজতে লাগলো। অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবে টেনিস খেলতে। তারপর রাতে হোটেলে খাবার খেয়ে নিজের ফ্ল্যাটে চলে এলো। টেনিস খেলার ফলে শরীর খুব ক্লান্ত হয়ে গেছিল।
এবং ঘুমও পাচ্ছিল। শোয়ার আগে সে স্বভাবত টেলিফোনটার দিকে চেয়ে রইল। দিল্লিতে তার মা বাবার একটা খবর নেওয়া দরকার। ফোন করাটা উচিত হবে কিনা যদি আবার আগের মতো হয়। মনের সমস্ত দুশ্চিন্তা ফেলে ফোন তুলে ডায়াল টোন করল এবং প্রথম ডায়ালেই দিল্লির নাম্বার পাওয়াও গেল। সেই সাথে মা বাবা ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটাকে হালকা করে নিল। আজ আর আগের দিনের মতো কোনো সমস্যা হয়নি, যার ফলে খুব তাড়াতাড়ি সে ঘুমিয়েও পড়ল। 3-4 দিন আর কোনো অস্বাভাবিক কিছু ঘটল না। টেলিফোন সম্পূর্ণ স্বাভাবিক। দুশ্চিন্তা বা উদ্বেগটাও আস্তে আস্তে সরে যেতে লাগলো মন থেকে। কিন্তু রবিবার সকালে যা ঘটল তা প্রদীপ কখনোই ভাবতে পারেনি। রবিবার সকালে গল্ফ খেলার জন্য সে তৈরি হচ্ছিল, হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। প্রদীপ স্বভাবত অন্যমনস্কভাবে টেলিফোনটা তুলতেই সেই পুরনো যান্ত্রিক কণ্ঠস্বরটা আবারও শুনতে পেল। This is the day, this is the day, this is the day, this is the day, this is the day. সকালের আলোর মধ্যেও ভয়ে হিম হয়ে গেল প্রদীপের শরীর। চিৎকার করে সে বলল, হোয়াট ইজ মিনিং অফ ইট? কি বলতে চাইছেন কি আপনি? সোজাভাবে কথা বললে বলুন। কিন্তু অবিচল কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগলো। প্রদীপ চিৎকার করে ধমকালো, দু একটা নির্দোষ গালিগালাজও করলো, অনেক কানতি মিনতিও করলো, কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একই বাক্য বারবার উচ্চারণ করে যেতে লাগলো। এপ্রিলে কলকাতাতে এমনিতেই গরম। ফোনে চেঁচামেচির পর আরও ঘেমে উঠল প্রদীপ। ফোনটা রেখে কিছুক্ষণ ঝিম মেরেও বসে রইল। কি যে হচ্ছে তার সঙ্গে সে কিছুই বুঝতে পারছে না। এরই মাঝে হঠাৎ তার খেয়াল হলো আজ এপ্রিলের 6 তারিখ, 6491। আজকের দিনটা সম্পর্কে তাকে কেউ কিছু বলতে চাইছে, কিন্তু কি বলতে চাইছে? আজ তো চমৎকার একটা দিন। আজ সারাদিন তার দারুণ প্রোগ্রাম রয়েছে। তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মন্টু সিং সারখেরিয়ার আমন্ত্রণে তারা আজ যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সারখেরিয়ার বিশাল বাগান বাড়িতে। সকালে সেখানে গল্ফ আর টেনিসের আয়োজন রয়েছে। দুপুরে বিশাল লাঞ্চের ব্যবস্থাও রয়েছে। সেই সাথে সন্ধেবেলায় রয়েছে বিশাল বড় পার্টি। এরপর একেবারে রাতের খাওয়া সেরে তবেই বাড়ি আসার কথা। তবে এমন একটা মজার দিনে কি নিয়ে চিন্তা? ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সারখেরিয়ার বাগান বাড়িতে এসে পৌঁছালো এবং সমস্ত দুশ্চিন্তাটা উবে গেল। অনেক অতিথি জড়ো হয়েছে, সেই সাথে হাসি হট্টগোলও চলছে। প্রদীপ গল্ফ কিট নিয়ে বেরিয়ে পড়ল। অবশ্য বেরোনোর আগে এক কাপ কফি খেয়ে নিয়েছে। সারখেরিয়ার খামারের পাশেই গল্ফের বিশাল বড় মাঠ। মাঝে মধ্যে ঝোপ জঙ্গল রয়েছে। অনেক গল্ফ খেলোয়াড় জড়ো হয়েছে। খেলতে খেলতে মাথার সমস্ত দুশ্চিন্তাটা বেরিয়ে গেল। খেলার মাঝে বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গড়িয়ে পড়ে। প্রদীপ বল খুঁজতে সেখানে ঢোকে। জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম, কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটাই পেরোতে হবে। সে জঙ্গলে নিচু হয়ে বলটা খোঁজার সময় আচমকা
একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে হঠাৎ বলে উঠল, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে। একটা ক্লিক করে শব্দ হলো কোথাও। সন্দেহজনক কিছু নয়, কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয় যেন কিছু জানান দিল। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উবুর হয়ে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হলো। গাছের গোটা কয়েক ডাল প্রচণ্ড শক্তিশালী বুলেটের গায়ে ভেঙে পড়ল। তারপরে একজোড়া পায়ের দ্রুত পালানোর শব্দও পাওয়া গেল। প্রদীপ যখন উঠে বসল তখন খানিকটা হতভম্ব হয়ে চারিদিকে দেখল। কেউ তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু খুব ভাগ্যের জন্য সে বেঁচে গেছে। উঠে গায়ের ধুলো ঝেড়ে চারিদিকে এসে দেখল কেউ তাকে মারতে চেয়েছিল, কিন্তু কেন? বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি, তার কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে। মাঝে মাঝে বন্দুকের শব্দও হচ্ছে। সারাটা দিন তার খুব অন্যমনস্কভাবে কেটে গেল। ঘটনাটার কথা কাউকেই বলতে পারল না। রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। টেলিফোনে এই দিনটার ঘটনার কথাই বলা হচ্ছিল, কিন্তু কেন? আর কেই বা তাকে সাবধান করছে? রাত্রি 10:30 নাগাদ টেলিফোনটা বেজে উঠল। প্রদীপ সব হয়ে টেলিফোনটা ধরল এবং বলল, হ্যালো। ওপাশ থেকে একটা ভরা গলায় তার নাম্বারটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞাসা করল, এই নাম্বার তো? হ্যাঁ, আপনি কে? আমি কুরুপ্পু। আপনি? প্রদীপ রায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার নাম জানি, দিল্লিতে ছিলেন। শুনুন, একটা জরুরি কথা আছে আপনার সঙ্গে। সার্কেরিয়ার 1,24,00,000 টাকার একটা বিল আছে। আপনি কি সেটা পাস করে দিয়েছেন? না, বিলটা একটু ইরেগুলার আছে, ক্ল্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি। খুব ভালো কথা। ও বিলটা একদম জালি আছে, কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে। সার্কেরিয়া খুব একটা ভালো লোক নয়। বোধহয় আপনি ঠিকই বলছেন। আজকে আমাকে খুন করার চেষ্টা করেছিল। এরকম ঘটনা আরও ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না। টেলিফোনটার দিকে একটু মনোযোগী থাকবেন। এবার প্রদীপ চমকে উঠে বলল, হ্যাঁ, টেলিফোনে একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে বটে। কুরুপ্পু স্নিগ্ধ গলায় বলল, জানি মিস্টার রয়, ভূত মাত্র কিছু খারাপ হয় না। অন্তত ওই ফ্ল্যাটে যে আছে সে খুবই বন্ধু। তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না, ভয়ও পাবেন না, তাহলে নিরাপদে থাকতে পারবেন। বিপদের আগে সে সব সময় আপনাকে সাবধান করে দেবে। আমাকেও দিত। তারই পরামর্শে আমি আজ রিটায়ার করে ফুল গাছ চাষে মন দিয়েছি। এনিওয়েজ, আজকে রাখছি। গুড নাইট। প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল।